হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আপকামিং যে ডব্লিউবিপি এক্সাম আসছে, আমরা তার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রি ওয়ান শট ক্লাস। এই ফ্রি ওয়ান শট ক্লাসে কী কী থাকছে জিএসের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ওয়ান শট ভিডিও, সায়েন্স, ম্যাথ, রিজনিং, স্ট্যাটিক জিকে সকল পার্টি। ভিডিও শুরু করার আগেই তার আগে বলে নিই যে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ওয়ান শট ভিডিও আপলোড হলে তোমরা সেটা মিস না করো। আজকে আমি তোমাদের সাথে শুরু করতে চলেছি জিওগ্রাফি ওয়ান শট ক্লাস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘেটে দেখলে তোমরা সকলেই দেখতে পাবে প্রায় প্রত্যেক বছরই প্রায় 10টার কাছাকাছি কোশ্চেন জিওগ্রাফি থেকে আসে। এর জন্য আমাদের কি করতে লাগবে? অ্যানালাইসিস করলে দেখতে পাবে যে ডব্লিউবিপি প্রায় প্রত্যেকবারই দুটো একটা জিওগ্রাফি রিপিটেড কোশ্চেন দিয়ে থাকে। তাই আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে সলভ করে যাই তাহলে অনেকটাই হয়তো আমাদের উপকার হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জিওগ্রাফি ওয়ান শট ক্লাস। চলো, ফার্স্ট কোশ্চেন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? কি বলেছে? ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? অপশান এ সমুদ্র, অপশান বি আগ্নেয়গিরি, অপশান সি হিমবাহ, অপশান ডি নদী। এর উত্তরটা হবে অপশান সি হিমবাহ। ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। চলো তাহলে আমরা দেখে নিই নদীর ক্ষয়কার্যের দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে। 1 গিরিখাত, 2 ভি আকৃতির উপত্যকা, 3 ক্যানিয়ন। এগুলি সবই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। আর নাম্বার 1 কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে হিমবাহ। চলো নেক্সট কোশ্চেন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? 1 রূপান্তরিত শিলা, 2 পাললিক শিলা, সি ভূগর্ভস্থ শিলা, ডি আগ্নেয় শিলা। কি বলেছে? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি? অগ্নুৎপাতের সময় যখন ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা গঠন করে সেটাই হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। রূপান্তরিত শিলা কি? এখানে দীর্ঘদিন ধরে পাললিক শিলা, আগ্নেয় শিলা এগুলি ক্ষয় হয়ে একদম শেষ সময়ে যে শিলার গঠন করে সেটাকে রূপান্তরিত শিলা বলা হয়। নেক্সট 3 নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশান এ দোদাবেত্তা, অপশান বি অগস্ত্যকুট্টাম, অপশান সি পরেশনাথ, অপশান ডি সহ্যাদ্রি। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে দোদাবেত্তা। এর উচ্চতা কত? প্রায় 2637 মিটার। নীলগিরি পর্বতটি তামিলনাড়ুতে অবস্থিত, আমরা সকলেই জানি। এছাড়াও জেনে নিই এই নীলগিরি পর্বত আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালাকে মালার মধ্যে সংযোগ স্থাপন করে। নেক্সট নাম্বার 4 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কি বলেছে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান এ আসানসোল,
অপশান বি পূর্ব বর্ধমান, অপশান সি বীরভূম, অপশান ডি পশ্চিম বর্ধমান। এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিম বর্ধমান। এবার দেখে নিই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসটা কি। এটি ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম লোকোমোটিভ ওয়ার্কস কেন্দ্র, সবচেয়ে প্রাচীনতম। প্রাচীন এবং বৃহত্তম। এটি স্থাপিত হয় 1950 সালে। তাহলে কি হলো? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান ডি পশ্চিম বর্ধমান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? কি? অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? অপশান এ নর্মদা, অপশান বি মাহি, অপশান সি সবরমতী, অপশান ডি তাপি। অমরকণ্টক যে পর্বতশ্রেণীটা, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। আর এই অমরকণ্টক থেকে যে নদীটি উৎপত্তি হয় তার নাম হলো নর্মদা। এই মধ্যপ্রদেশকে কি নামে ডাকা হয় জানো? তোমরা কেউ বলতে পারবে? এই মধ্যপ্রদেশকে টাইগার স্টেট অফ ইন্ডিয়াও বলা হয়। কারণ এখানে প্রচুর পরিমাণে বাঘ পাওয়া যায়। 2021 সালের গণনা অনুযায়ী প্রায় 785টা বাঘ পাওয়া গেছিল এই মধ্যপ্রদেশে, তাই একে টাইগার স্টেট অফ ইন্ডিয়াও বলা হয়। আর এই নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে এবং মেশে গুজরাটের খাম্বাত উপসাগরে। এর দৈর্ঘ্য প্রায় 1312 কিলোমিটার। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 6। নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? কি বলেছে? নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি বিহার। সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। পশ্চিমঘাট পর্বতমালাকে মহারাষ্ট্রের সহ্যাদ্রি নামে ডাকা হয়। এই সহ্যাদ্রি পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ। এই পশ্চিমঘাট পর্বতমালাকে মহারাষ্ট্রে সহ্যাদ্রি নামে ডাকা হয়। নেক্সট চলে আসো 7। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? কি জানতে চেয়েছে? নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি বিহার। সঠিক উত্তর আমরা সকলেই জানি যে ভারতবর্ষের সবথেকে আয়তনের নিরিখে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম রাজ্যটি হচ্ছে রাজস্থান। এর আয়তন প্রায় 3,42,239 বর্গ কিলোমিটার। এছাড়াও দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ এবং
তৃতীয় বৃহত্তম রাজ্য আমাদের মহারাষ্ট্র। আর যদি জানতে চাই সবথেকে আয়তনের নিরিখে সবথেকে ক্ষুদ্রতম রাজ্যটি কোনটি, সবথেকে ক্ষুদ্রতম, তার উত্তর কি? তার উত্তর হলো আমাদের গোয়া। চলো আমরা এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 8, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? কি চেয়েছে? থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি বিহার। থর মরুভূমি ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত। এই থর মরুভূমির আয়তন কত? থর মরুভূমির আয়তন কত? এর আয়তন প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার। এছাড়াও এই থর মরুভূমি পৃথিবীর 7ম বৃহত্তম মরুভূমি। সপ্তম বৃহত্তম মরুভূমি হলো এই থর মরুভূমি। রাজস্থানের প্রায় 60% অংশ জুড়ে রয়েছে এই থর মরুভূমি। থর মরুভূমি। চলো এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 9, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদ? কি বলেছে? শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? অপশান এ ক্রান্তীয় চিরহরিৎ, অপশান বি লবণাম্বু, অপশান সি পার্বত্য, অপশান ডি ক্রান্তীয় পর্ণমোচী। শিশু হচ্ছে একটি ক্রান্তীয় পর্ণমোচী ধরনের উদ্ভিদের উদাহরণ। আর আমরা সকলেই জানি পার্বত্য অঞ্চলের উদাহরণ গাছগুলি হলো পাইন। আর লবণাম্ব উদ্ভিদের মধ্যে কি পড়ে না ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ ভারতবর্ষের কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় না সুন্দরবন। চলো এগিয়ে যাই আমরা। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? কি বলেছে? নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সাথে কোনো সীমানা নেই? তাহলে আমরা জেনে নিই আগে মধ্যপ্রদেশের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে। প্রথমেই আসে উত্তরপ্রদেশ, আর রয়েছে ছত্তিশগড়, রয়েছে মহারাষ্ট্র, রয়েছে গুজরাট, রয়েছে রাজস্থান। তাহলে এগুলোর মধ্যে কোনটা অপশানে নেই? কি হবে এটার অপশান আমাদের? অপশান ডি বিহার। বিহার রাজ্যটি মধ্যপ্রদেশের সাথে কোনো রকম সীমানা নেই। চলো নেক্সট কোশ্চেন 11, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটা এই কোশ্চেনটা ডব্লিউবিপিতে অনেকবার রিপিট এসছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা একটু মন দিয়ে শোনো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এর অপশানে কি বলেছে? রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, বি ফারাক্কা সেতু, সি ভূতনি সেতু, ডি জয়ী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু, অপশান ডি।
এর দৈর্ঘ্য প্রায় 2709 মিটার। এই জয়ী সেতুটি কোথায় অবস্থিত বা কোন দুটি জায়গাকে সংযোগ স্থাপন করে? এই জয়ী সেতুটি অবস্থিত কোচবিহারে। কোন দুটি জায়গাকে এই জয়ী সেতু সংযুক্ত করে? এক, হলদিবাড়ি, আর সেকেন্ড হচ্ছে গিয়ে মেঘলিগঞ্জ। মেঘলিগঞ্জ এই দুটি জায়গাকে এই জয়ী সেতু সংযোগ স্থাপন করে। কোন নদীর তীর ওপর এই জয়ী সেতু রয়েছে? অ্যান্সার হবে তিস্তা নদী। এই তিস্তা নদীর ওপর আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? কি বলেছে? 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? অপশান এ বলেছে রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ। অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান সি গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ। এবং অপশান ডি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। এর সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। তাহলে ভারতের সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লাদাখ হচ্ছে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক্ষুদ্রতম হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। চলো এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 13। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? কি বলেছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? অপশান এ চুঁচুড়া হুগলি। অপশান বি চন্দননগর হুগলি। অপশান সি শ্রীরামপুর হুগলি। অপশান ডি ব্যারাকপুর ও উত্তর 24 পরগনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শ্রীরামপুর হুগলি। এটি 1755 থেকে 1845 অবধি এই দিনেমার উপনিবেশ ছিল। এরপর এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 14। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? কি বলেছেন? নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই রবি শস্য কি। যে সকল ফসল শীতের শুরুতে রোপণ করা হয় এবং বসন্তে কেটে ফেলা হয় তাকে রবি শস্য বলে। প্রায় ধরো অক্টোবর নভেম্বরে রোপণ করা হলো আর কেটে ফেলা হয় ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে বা মার্চে, কখনো কখনো জানুয়ারি থেকে মার্চ। তাহলে এগুলির মধ্যে কোনটি রবি শস্য নয়? একটু ভালো করে দেখলে দেখতে পাবে যে তুলো একটা গ্রীষ্মকালীন ফসল, যেটা কিনা কৃষ্ণ মৃত্তিকায় ভালো হয়। আর এই তুলো চাষ করা হয় গ্রীষ্মকালে। এই তুলো হলো একটি গ্রীষ্মকালীন ফসল।
তাহলে সঠিক উত্তর কি আমাদের? তুলো, যেটা কিনা রবি শস্য নয়। এছাড়াও গম, সর্ষে, ডাল এই সবই হচ্ছে আমাদের রবি শস্যর উদাহরণ। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 15। নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? কি বলেছে? নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? জীবন্ত জীবাশ্ম কি? আমরা জেনে নিই জীবন্ত জীবাশ্মটা কি। যে সকল উদ্ভিদ বা প্রাণী শারীরিক গঠন অপরিবর্তিত থাকে, বলতে অতীতকালে তাদের শারীরিক গঠন যেমন ছিল, বর্তমানেও তাদের শারীরিক গঠন একই আছে। অর্থাৎ পুরনো জীবাশ্মের মতোই বা জীবাশ্মের সাথেই মিল পাওয়া যায়। একে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। চলে আসো অপশান কি কি বলেছে। অপশান এ সিয়াচিন, অপশান বি লিমুলাস, অপশান সি স্ফেনোডন, আর অপশান ডি কোয়েলাকাস্ত। এর সঠিক উত্তর হচ্ছে কোয়েলাকাস্ত। এই কোয়েলাকাস্ত হলো একটি স্তন্যপায়ী প্রাণী, যেটা কিনা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়ায়। তাহলে আমাদের এখানে জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় কোনটা? কোয়েলাকাস্ত। নেক্সট চলে আসো 17। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? কি চেয়েছে? এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? অপশান এ ইয়াংসিকিয়াং, অপশান বি হোয়াংহো, অপশান সি মেকিং, আর অপশান ডি টাইগ্রিস। এর সঠিক উত্তর কি হবে? এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? অপশান এ ইয়াংসিকিয়াং। তাহলে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? আসো আমরা দেখে নিই ভারতের দীর্ঘতম নদীর নাম কি। ভারতের দীর্ঘতম নদী, উত্তরটা তোমাদের সকলেরই জানা, গঙ্গা। এর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, নীল নদ। আর এই ইয়াংসিকিয়াং নদীর দৈর্ঘ্য কত কেউ বলতে পারবে? এই ইয়াংসিকিয়াং নদীর দৈর্ঘ্য হলো 6300 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন আমরা আসি। একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? কি জানতে চেয়েছে? একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত অঞ্চলগুলিকে বা স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? এর সঠিক উত্তর হলো আইসোহেল, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 18। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? কি বলেছে? আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? অপশান এ ভ্যাটিকান সিটি, অপশান বি চীন, অপশান সি রাশিয়া, অপশান ডি অস্ট্রেলিয়া।
এর সঠিক উত্তর কি হবে? অপশান সি, রাশিয়া, যেটা কিনা পৃথিবীর বৃহত্তম দেশ। তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো এই ভ্যাটিকান সিটি, যেটা অপশান এ, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। পাশেই লিখে দিয়েছি আমি, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, আর পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে আমাদের রাশিয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। বাজাতা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? কি জানতে চেয়েছে? বাজাতা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? অপশান এ, পর্বতের শিখর অঞ্চলে, অপশান বি, সমতল ভূমিতে, অপশান সি, মালভূমিতে, আর অপশান ডি, মরু অঞ্চলে। তাহলে আমরা জেনে নিই বাজাদাটা কি। বাজাদা হলো পর্বতের পাদদেশে অবস্থিত সমতল ভূমি, যেগুলি নুড়ি, বালি, কাকড় ইত্যাদি দিয়ে তৈরি হয়। এই বাজাতা আমরা কোথায় দেখতে পাই বলতে পারবে কেউ? এই বাজাতা আমরা দেখতে পাই আরাবলি পর্বতের পাদদেশে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশান ডি, বাজাতা আমরা দেখতে পাই কোথায়? মরু অঞ্চলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। পৃথিবীর শুষ্কতম স্থান কোন দেশে অবস্থিত বা কোন মহাদেশে অবস্থিত? তাহলে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? অপশান এ, দক্ষিণ আমেরিকা, অপশান বি, আফ্রিকা, অপশান সি, এশিয়া, অপশান ডি, অস্ট্রেলিয়া। আমাদের পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি? পৃথিবীর শুষ্কতম স্থান আটাকামা মরুভূমি। এই আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? অপশান এ, দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা জেনে নিই ভারতবর্ষের সব থেকে শুষ্কতম স্থান কোথায়? ভারতের সব থেকে উত্তপ্ত স্থান কোথায়? এটা রাজস্থানের পালোদি। আর শীতলতম স্থান ভারতের ড্রস, যেটা লাদাখে অবস্থিত। লাদাখ এর ড্রস। চলো, আর সারা পৃথিবীর সব থেকে শীতলতম স্থান হচ্ছে আমাদের ইস্ট আন্টার্কটিকা। পৃথিবীর শীতলতম স্থান, পৃথিবীর শীতলতম স্থান ইস্ট আন্টার্কটিকা। চলো নেক্সট স্লাইড। আমাদের ইউটিউব চ্যানেলের নাম নেক্সট অ্যাসপিরেশনস। তোমরা প্রত্যেকে জলদি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ওয়ান শট ভিডিও আসলে তোমরা সেই ভিডিওটি মিস না করো। সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ। চলো এগিয়ে যাই আমরা। কোশ্চেন নাম্বার 21। পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয়?
কি বলেছে? পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? অপশান এ ইউরেনাস, অপশান বি শুক্র, অপশান সি নেপচুন, অপশান ডি মঙ্গল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি শুক্র। কেন? কারণ শুক্র গ্রহের আবহাওয়া, আকার, আকৃতি অনেকটাই পৃথিবীর সাথে মিলে যায়। এই শুক্র গ্রহের আকার, ভর, বায়ুমণ্ডল, প্রায় সবই পৃথিবীর সাথে মিলে যায়। এই কারণে শুক্র গ্রহকে আমরা পৃথিবীর যমজ গ্রহ বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? কি বলেছে? নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? অপশান এ বুধ, অপশান বি বৃহস্পতি, অপশান সি মঙ্গল, অপশান ডি শুক্র। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি শুক্র। পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার। আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ। সোলার সিস্টেমের সবথেকে বৃহত্তম গ্রহ হলো আমাদের বৃহস্পতি। আর সূর্যের সবথেকে নিকটতম গ্রহ কে বলতে পারবে? হ্যাঁ, সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে আমাদের বুধ। নিকটতম গ্রহ হলো আমাদের বুধ। আর পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে আমাদের শুক্র। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23। নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণ প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? কি চেয়েছে? নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণ প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? অপশান এ অসম, অপশান বি তামিলনাড়ু, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি কেরালা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কেরালা। এই কেরালায় ভারতবর্ষের মোট রবার উৎপাদনের প্রায় 40% এই একমাত্র কেরালা থেকেই আসে। প্রাকৃতিক রবারের প্রায় 40% বা 40% এই কেরালা থেকেই আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 24। নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণ প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? দেখো রিপিট লেখা, মানে ডব্লিউবিপি এরকম অনেক কোশ্চেনই হয় যেগুলো রিপিট হয়। তাই আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে অ্যানালাইসিস করে দেখে যাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওরিয়েন্টেড টপিকগুলো ভালো করে দেখে যাই, তাহলে আমরা বেশিরভাগ কোশ্চেনের উত্তরই আমরা করতে পারবো। নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণ প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশান ডি, এর আগেরটাই ছিল কেরালা। চলো কোশ্চেন নাম্বার 25। কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? কি বলেছে? কতগুলি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? কতগুলি ভারতীয় রাজ্যের সাথে? দেখে নিই আমরা পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম
এবং সিকিম। কটা হলো? 5টি। তাহলে আমরা বলতে পারি ভারতের রাজ্যে পশ্চিমবঙ্গের সাথে প্রায় 5টি রাজ্যের সীমানা আছে। পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের আন্তর্জাতিক বর্ডারও শেয়ার করে। পশ্চিমবঙ্গের সাথে এরকম 3টি দেশ আছে যারা তাদের ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। আন্তর্জাতিক সীমানা দেশগুলি কি কি? বাংলাদেশ, নেপাল ও ভুটান। এই 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 26। দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? এইটা একটা কন্ট্রোভার্সির জায়গা তৈরি করে। অনেকে মনে করে গোদাবরীকে দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়, আবার অনেকে মনে করে কৃষ্ণা, অনেকে বলে কাবেরী। সঠিক উত্তর যদি অপশানে তোমাদের কাবেরী থাকে তাহলে তোমরা কাবেরীকেই দাক্ষিণাত্যের গঙ্গা বলবে। যেহেতু এখানে কাবেরী নেই সেহেতু এখানে আমরা কৃষ্ণাকে দাক্ষিণাত্যের গঙ্গা নেব। গোদাবরী কখনোই দাক্ষিণাত্যের গঙ্গা নয়, এটা আগে বলা হতো, কিন্তু রিসেন্ট যত গভর্নমেন্ট এক্সাম হচ্ছে তাকে সেখানে কাবেরীকেই দাক্ষিণাত্যের গঙ্গা বলে ধরা হয়। নেক্সট 27। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? যদি অপশান দেখো, অপশান এ কর্ণাটক, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি হরিয়ানা এবং অপশান ডি মধ্যপ্রদেশ। এই অপশানের মধ্যে তুমি যদি দেখো তাহলে সঠিক উত্তর আমাদের অন্ধ্রপ্রদেশ। কিন্তু ভারতবর্ষের সর্বাধিক তামাক উৎপন্ন হয় ভারতের সর্বাধিক তামাক উৎপন্ন হয় গুজরাটে। দ্বিতীয় স্থানে আছে আমাদের অন্ধ্রপ্রদেশ। আর তৃতীয় স্থানে আসে আমাদের উত্তরপ্রদেশ। তাই এরকম কোশ্চেন যদি এসে থাকে তাহলে কোশ্চেনটা ভালো করে দেখবে, তারপর অপশান দেখে তারপর করার চেষ্টা করবে। যেহেতু এখানে গুজরাট নেই সেহেতু আমরা এখানে অন্ধ্রপ্রদেশ নিলাম, কিন্তু ভারতের দেখতে গেলে সর্বাধিক তামাক আসে গুজরাট থেকে, তারপরে আসে আমাদের অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28। পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর স্থিত? কি বলেছে? পাঞ্চেত বাঁধটি আমাদের কোন নদীর উপর অবস্থিত? সঠিক অপশান এ সুবর্ণরেখা, অপশান বি দামোদর, অপশান সি গঙ্গা, অপশান ডি বরাকর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সুবর্ণরেখা। পাঞ্চেত বাঁধটি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেত নামক স্থানে অবস্থিত। সুবর্ণরেখা নদীর ওপর। চলো নেক্সট কোশ্চেন 29। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? বামন গ্রহ কাকে বলে? সহজ ভাষায় যদি আমরা বলতে আসি বা বলতে পারি যে বামন গ্রহ যে সকল গ্রহের
নির্দিষ্ট কোনো কক্ষপথ হয় না। তাহলে এখানে কোনটি একটি বামন গ্রহ নয়? আমরা সকলেই জানি প্লুটো একটি বামন গ্রহ, আর এখানে দুটো গ্রহ আছে যেটা কিনা আমাদের সৌরজগতের গ্রহ, প্লুটোও আছে, নেপচুনও আছে, আর সূর্যের একটাই বামন গ্রহ যেটা হচ্ছে প্লুটো। তাহলে এখানে কোনটি বামন গ্রহ নয় জানতে চেয়েছে, এটা কি হবে? অপশান ডি, নেপচুন। এটা যদি তোমরা কেউ নাও জানতে, তোমরা কিন্তু এলিমিনেশন মেথড ইউজ করে এই কোশ্চেনের অ্যান্সারটা সলভ করতে পারতে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কি বলেছে? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? অপশান এ গোদাবরী, অপশান বি কৃষ্ণা নদী, অপশান সি কাবেরী নদী, অপশান ডি ব্রহ্মপুত্র নদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কৃষ্ণা নদী। এই তুঙ্গভদ্রা নদী কর্ণাটকের কোলার জেলায় উৎপত্তি হয় এবং অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় এই কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 31। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরার পরিমাণ সর্বাধিক? কি বলেছে? ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ শতকরা পরিমাণ সর্বাধিক? অপশান কি আছে? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মিজোরাম, অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি মেঘালয়। এখানে সঠিক উত্তর হবে আমাদের মিজোরাম। এই মিজোরামের প্রায় 85%, প্রায় 85%, যদি আমি প্রপারলি বলতে যাই প্রায় 84.53% বনভূমি। আর দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল, যার প্রায় 80%, 79.33% রয়েছে বনভূমি। আর তৃতীয় স্থানে আছে আমাদের মেঘালয়, যার প্রায় 76% রয়েছে বনভূমি। তাহলে সব থেকে কম বনভূমি কোন রাজ্যে আমরা দেখতে পাই? সব থেকে কম বনভূমি আমরা কোন রাজ্যে দেখতে পাই? অ্যান্সার হলো আমাদের হরিয়ানা, যেখানে আমরা সব থেকে কম বনভূমি দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন 32। ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত রয়েছে? ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত রয়েছে? এ মহানদী অববাহিকায়, অপশান বি দামোদর অববাহিকা, অপশান সি গোদাবরী অববাহিকা, অপশান ডি সোন অববাহিকায়। এর সঠিক উত্তর আমরা নেব অপশান বি দামোদর অববাহিকা। এই দামোদর অববাহিকায় কোন কোন রাজ্য পড়ে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ রয়েছে। আর আমরা যদি একটু ভালোভাবে দেখতে পাই, এই দামোদর অববাহিকায়
ভারতের বড় বড় কয়লা খনিগুলি, সব বৃহত্তম কয়লা খনিগুলো এই দামোদর অববাহিকায় অবস্থিত। যেমন বোকরা খনি, ধানবাদ খনি, জামশেদপুর খনি, এই সকল বৃহত্তম কয়লা খনিগুলি সব আমরা এই দামোদর অববাহিকায় দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন 32। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? কি বলেছে? নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী এই চারটের মধ্যে? অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি গঙ্গা, অপশান সি গোদাবরী, অপশান ডি সিন্ধু। তাহলে আমরা দেখে নিই ব্রহ্মপুত্রর দৈর্ঘ্য কত। ব্রহ্মপুত্রর দৈর্ঘ্য প্রায় 2880 কিলোমিটার। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। গোদাবরীর দৈর্ঘ্য কত? প্রায় 1450 কিলোমিটার। আর আমাদের সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? প্রায় 3180 কিলোমিটার। তাহলে জানতে চেয়েছে কি কোনটি দীর্ঘতম? তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? সিন্ধু। এবার যদি বলতো ভারতবর্ষের কোনটি দীর্ঘতম নদী? ভারতের দীর্ঘতম, তাহলে আমরা কিন্তু নিতাম গঙ্গা। কারণ এই গঙ্গা নদী, এই ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু, এই তিনটে নদীর মধ্যে একমাত্র গঙ্গা নদী কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষে রয়েছে। ভারতবর্ষে এই গঙ্গা নদী সব থেকে বেশি রয়েছে, তার জন্য এই গঙ্গা নদীকেই আমরা নিতাম ভারতের দীর্ঘতম নদী। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? কি বলেছে? তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? অপশান এ রবি, অপশান বি গঙ্গা, অপশান সি ইচ্ছামতি, অপশান ডি ইরাবতী। এর সঠিক উত্তর হচ্ছে গঙ্গা, অপশান বি গঙ্গা। এই তেহেরি বাঁধের তেহেরি বাঁধ সম্পর্কে কিছু আমরা জেনে নিই। তেহেরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে এই তেহেরি বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধ প্রায় 260 মিটার এর উচ্চতা। এটি কোথায় অবস্থিত? এই তেহেরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত। আর এই তেহেরি বাঁধ পৃথিবীর 13th টলেস্ট ড্যাম বা বাঁধ, টলেস্ট ড্যাম এই তেহেরি বাঁধ। তাহলে তেহেরি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? আমাদের গঙ্গা নদীর ওপর অবস্থিত, যেটা আমাদের উত্তরাখণ্ডে। এটা ভারতের সর্বোচ্চ বাঁধ, সব থেকে উঁচুতে অবস্থিত, প্রায় 260 মিটার। আর এটা পৃথিবীর 13তম উচ্চতম বাঁধ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 35। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? অপশান এ উত্তর আমেরিকা, অপশান বি এশিয়া, অপশান সি দক্ষিণ আমেরিকা, অপশান ডি আফ্রিকা। এর সঠিক উত্তর হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা। আর এই দক্ষিণ আমেরিকায় আমাদের পৃথিবীর সবথেকে শুষ্কতম স্থানও কিন্তু অবস্থিত। পৃথিবীর শুষ্কতম স্থান আতাকামা মরুভূমি। চলো এগিয়ে যাই আমরা। নেক্সট কোশ্চেন 36।
4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? তাহলে সবার আগে আমরা জেনে নিই 4 o'clock রেইনটা কি। আমরা সকলেই জানি নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখার ওপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন সেখানে বায়ু হালকা হয়ে উপরে উঠে গিয়ে ধূলিকণার সাথে মিশে মেঘের সৃষ্টি করে এবং প্রতিদিনই প্রায় বিকেল 4টে নাগাদ বৃষ্টিপাত দেখা যায়। মুষলধারে প্রায় ঘণ্টাখানেক বৃষ্টিপাত হয়ে থাকে এই নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে বা নিরক্ষরেখা অঞ্চলে। একে আমরা বলি 4 o'clock রেইন। তাহলে নিশ্চয়ই 4 o'clock রেইন এই নিচের যে 4টে অপশান তার মধ্যে যেই জায়গাটি নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত সেটাই হবে। চলো দেখে নিই আমরা অপশান। এ ইয়াংসিকিয়াং অববাহিকা, অপশান বি অ্যামাজন ও কঙ্গো অববাহিকা, অপশান সি হুয়াংহো অববাহিকা, অপশান ডি নীল নদের অববাহিকা। তাহলে কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যামাজন অববাহিকা। আর আমরা এটাও জানি যে পৃথিবীর সবথেকে ঘন জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্ট এখানেই অবস্থিত। এই 4 o'clock রেইনের কারণেই এখানের প্রচুর পরিমাণে আমাদের বায়োডাইভার্সিটি উন্নত দেখতে পাওয়া যায়। যেমন আমাদের ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালায় মৌসুমী বায়ু যখন আসে সেই বাধার কারণে যে প্রবল বৃষ্টিপাত হয়, সেই কারণে আমাদের পশ্চিমঘাট পর্বতমালায় প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটি উন্নত। সেরকমই অ্যামাজন রেইন ফরেস্টেই এই 4 o'clock রেইনের কারণে প্রচুর বায়োডাইভার্সিটি উন্নত আমাদের। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। 37 অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? কি বলেছে? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গোমতী, অপশান বি সরজু, অপশান সি গঙ্গা, অপশান ডি যমুনা। এর সঠিক উত্তর হচ্ছে আমাদের সরজু। এই সরজু নদী কোথার থেকে উৎপত্তি লাভ করে? উত্তরাখণ্ড। এবং এই সরজু নদী ইউপির ঘাগড়া নদীর সাথে ইউপিতে মিশে যায়। উত্তরাখণ্ডে উৎপত্তি লাভ করে এবং ইউপির কাছে ঘাগড়া নদীতে এই সরজু নদী মিশে যায়। এই সরজু নদীর পাশেই আমাদের অযোধ্যা অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 38 নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? কি বলেছে? নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানদী। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মহানদী। তাহলে মহানদীর উৎপত্তি কোথায়? এই মহানদী উৎপত্তি লাভ করে সিহাওয়া রেঞ্জ, এটা কিনা আমাদের ছত্তিশগড়ে অবস্থিত। আর ওড়িশায় এটি বে অফ বেঙ্গল বা আমরা যাকে বঙ্গোপসাগর বলি তাতে মিশে যায়। আর এই মহানদীর ওপরেই অবস্থিত একটি খুবই ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে যাকে আমরা বলি হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম, এই হীরাকুদ ড্যামটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? এই হীরাকুদ ড্যামই ফার্স্ট মেজর
মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্সের পর। এই মহানদীর দৈর্ঘ্য প্রায় 900 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি, পশ্চিমঘাট পর্বতমালা থেকে কোন নদীটি উৎপন্ন হয়নি? অপশান ডি, মহানদী। তার উৎপত্তি হয়েছে সিহাওয়া রেঞ্জ থেকে ছত্তিশগড়ের, এবং এটি উড়িষ্যায় এসে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। দৈর্ঘ্য 900 কিলোমিটার। আর এই মহানদীর ওপরেই অবস্থিত একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্যাম হচ্ছে হীরাকুদ ড্যাম, যেটা কিনা ফার্স্ট মেজর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট হিসেবে আমরা ধরে থাকি ইন্ডিপেন্ডেন্সের পর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 39 কি বলেছে? আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? এর সঠিক উত্তর অপশান এ কি বলেছে? স্টেপ তৃণভূমি। অপশান বি সাভানা, অপশান সি প্রেইরি, অপশান ডি পম্পাস। আমরা জানি প্রেইরি তৃণভূমি আমরা উত্তর আমেরিকার তৃণভূমিকে বলে থাকি, আর পম্পাস তৃণভূমি আমরা দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে বলে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে আমাদের? সাভানা তৃণভূমি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 40। নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? কি জানতে চেয়েছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? অপশান এ চিন্তা, অপশান বি ডাল, অপশান সি চেম্বারাম্বক্কম, অপশান ডি ধেবর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ধেবর। এই ধেবরই হচ্ছে ভারতের সবথেকে বড় আর্টিফিশিয়াল লেক, যেটা কিনা আমাদের রাজস্থানের উদয়পুরে অবস্থিত। এর উদয়পুরে অবস্থিত। তাহলে আমরা দেখে নিই যে ভারতের বৃহত্তম লেক কোনটি। তাহলে ফ্রেশ ওয়াটার লেক বা লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া, লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া ভেম্বানাদ। এর নাম আমরা আগেও শুনেছি। ভেম্বানাদ হচ্ছে লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া। তাহলে লার্জেস্ট লেক ইন ওয়ার্ল্ড কি? লার্জেস্ট লেক ইন ওয়ার্ল্ড, ইয়েস, ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সি, যাকে আমরা লার্জেস্ট লেক ইন ওয়ার্ল্ড বলে থাকি। আর ধেবর হলো ভারতের বৃহত্তম আর্টিফিশিয়াল লেক, যেটা রাজস্থানের উদয়পুরে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 41। ভারতবর্ষের কোন রাজ্যে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতবর্ষের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশান এ তামিলনাড়ু, অপশান বি পাঞ্জাব, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি বিহার। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে ভারতবর্ষের সবথেকে বেশি আখ উৎপাদন হয় হচ্ছে উত্তরপ্রদেশে। তাহলে পৃথিবীর সবথেকে বেশি আখ উৎপাদন কোথায় হয়, বা বিশ্বের আখ উৎপাদনে প্রথম স্থান কি অধিকার করে? বিশ্বে আখ উৎপাদনে প্রথম স্থান কে আছে? প্রথম স্থান কে? হ্যাঁ, ব্রাজিল। আর দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের ভারতবর্ষ। বিশ্বের আখ উৎপাদনের প্রথম স্থান অধিকার করে ব্রাজিল, দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের
ভারতবর্ষ বা ইন্ডিয়া। আর ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য আখ উৎপাদনে, সেটি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 42। ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? কি আছে অপশান? অপশান এ 86 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান ডি 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটি আমাদের উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর থেকে যায়। উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর থেকে যায়। ভারতবর্ষের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 43। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্থিতিটা কি? উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন এবং সবথেকে ছোট রাত বলতে আমরা গ্রীষ্মকালীন সৌরস্থিতি বোঝাই। এই গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? অপশান এ 21শে মার্চ, অপশান বি 21শে জুন, অপশান সি 23শে সেপ্টেম্বর এবং অপশান ডি 22শে ডিসেম্বর। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কি? উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং ছোট রাত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 21শে জুন। তাহলে শীতকালীন সৌরস্থিতিটা কবে উত্তর গোলার্ধে? শীতকালীন সৌরস্থিতি উত্তর গোলার্ধে 22শে ডিসেম্বর। তাহলে আমরা জেনে নিই মহাবিষুব কবে, যেখানে দিন রাত্রি সমান হয়। দিন সমান সমান রাত কি হবে? 21শে মার্চ। আর জলবিষুব আমরা একসাথে দেখে নিই, এটি হচ্ছে 23শে সেপ্টেম্বর। চলো আমরা এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 42। মৌসিনরাম জায়গাটিতে কোন রাজ্যে অবস্থিত? মৌসিনরাম ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত প্রবণ অঞ্চল। সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল। অপশান কি বলেছে? অপশান এ ত্রিপুরা, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি মণিপুর, অপশান ডি মেঘালয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি মেঘালয়। মেঘালয়ের মৌসিনরাম ভারতের সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল। তাহলে আমরা দেখে নিই পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল কোনটা? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল। ইয়েস গাইজ, দিস ইজ মৌসিনরাম। মৌসিনরামই পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল, যেটি কিনা ভারতেরও সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 45। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? কিছুক্ষণ আগেও আমি বলেছিলাম যে রবি শস্য কি। যে সকল শস্য শীতকালে বা শীতের শুরুতে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালে বা গ্রীষ্মের আগে বসন্তের শেষে কেটে ফেলা হয়, তাকে আমরা রবি শস্য বলি। অপশান কি বলেছে? অপশান এ সেপ্টেম্বর অক্টোবর,
অপশান বি অক্টোবর নভেম্বর, সি জুন জুলাই এবং অপশান ডি মে জুলাই। তাহলে শীতের শুরুতে আমাদের রবি শস্য রোপণ করা হয়। তাহলে অপশান কী হবে আমাদের? অপশান বি অক্টোবর নভেম্বর। এই রবি শস্য বলতে আমরা আরেকটা শস্য পাই যেটাকে আমরা বলি খারিফ শস্য, খারিফ ক্রপ। এই খারিফ ক্রপটা কি? যে সমস্ত শস্য আমরা বর্ষাকালে রোপণ করি এবং শীতের আগে বা শরতের শেষে কেটে ফেলি। তাদের আমরা বলি খারিফ ক্রপ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 46। কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? কি বলেছে? কোন খাল বা ক্যানাল প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? অপশান এ পানামা খাল, অপশান বি সুয়েজ খাল, অপশান বি উত্তর সাগর খাল, অপশান ডি স্ট্যালিন খাল। সঠিক উত্তর কি হবে আমাদের? অপশান এ পানামা খাল। এই পানামা খাল আমাদের প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। এর লেন্থ প্রায় 82 কিলোমিটার। এই পানামা খাল আমাদের ক্যারিবিয়ান সি আর প্যাসিফিক ওশানকেও যুক্ত করে থাকে। ক্যারিবিয়ান সি অ্যান্ড প্যাসিফিক ওশান। যদি আমাদের কোশ্চেন দেয় ক্যারিবিয়ান সি বা প্যাসিফিক ওশানকে কোন খাল যুক্ত করে, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার হবে পানামা খাল, যার লেন্থ যদি জিজ্ঞাসা করে থাকে তাহলে আমরা বলতে পারবো 82 কিলোমিটার পানামা খালের লেন্থ প্রায়। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 47। নিম্নের কোনটি খারিফ শস্য? একটু আগেই আমরা দেখলাম যে খারিফ শস্য কি। যে সকল শস্য আমরা বর্ষাকালে রোপণ করে থাকি এবং শীতের আগে অর্থাৎ শরৎকালের শেষে আমরা শস্যকে তুলে ফেলি, সেগুলো হচ্ছে আমাদের খারিফ শস্য। এর মধ্যে কি? অপশান এ গম, অপশান বি আলু, অপশান সি শসা, অপশান ডি পাট। তাহলে এখানে খারিফ শস্যের উদাহরণ কি? ইয়েস গাইস, ইট ইজ অপশান ডি পাট। এই পাট হলো আমাদের খারিফ শস্যের উদাহরণ, যেগুলি বর্ষাকালে রোপণ করা হয় এবং শীতের আগে তুলে ফেলা হয়। আমরা দেখে নিই আর কটা খারিফ শস্যের উদাহরণ, যেমন ধান, ভুট্টা, বাজরা, সয়াবিন, এগুলো আমাদের খারিফ শস্যের উদাহরণ। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 48। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? কি জানতে চেয়েছে? পৃথিবীর উচ্চতম মালভূমি কি? অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি তিবেত মালভূমি, অপশান সি আনাতোলিয়া মালভূমি, অপশান ডি পামির মালভূমি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান ডি পামির মালভূমি। এই পামির মালভূমিকে রুপ অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়। এই পামির মালভূমি এতটাই উঁচু। রুফ অফ দ্য ওয়ার্ল্ড বাংলায় বলতে গেলে পৃথিবীর ছাদ। এই পামির মালভূমিকে বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 49।
পৃথিবীর দীর্ঘতম নদী কি? একটু আগেই আমরা আলোচনা করলাম পৃথিবীর দীর্ঘতম নদী নিয়ে। পৃথিবীর দীর্ঘতম নদী কি? অপশান এ মিসিসিপি মিসৌরি, অপশান বি অ্যামাজন, অপশান সি নীল এবং অপশান ডি হোয়াংহো। সঠিক উত্তর কি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে আমাদের নীল। তাহলে একটু আগেই বললাম আমরা, এশিয়ার বৃহত্তম নদী কি? এশিয়ার লংগেস্ট রিভার, ইয়েস, ইট ইজ ইয়াংশিকিয়াং। এবং ভারতের দীর্ঘতম গঙ্গা। চলো গাইস, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 50। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? আবার একই কোশ্চেন রিপিটেড, কিন্তু এখানে তোমরা অপশান দেখতে পাবে যে অপশানে কিছুটা চেঞ্জ আছে। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। এখানে কাবেরী অপশানটা অ্যাড করেছে, কিন্তু আগের কোশ্চেনে কিন্তু কাবেরী ছিল না। সেক্ষেত্রে আমরা কৃষ্ণাকে নিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু কাবেরী রয়েছে সেহেতু আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলতে কাবেরীকেই নেব। চলো নেক্সট কোশ্চেন। গাইজ, তোমরা যদি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাও বা আমাদের যে সামনের জানুয়ারি মাসে অনলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে তাতে জয়েন করতে চাও, তাহলে এই নিচের দেওয়া ফোন নাম্বারটিতে কল করে নিতে পারো। আমাদের অনলাইন ব্যাচ খুবই শীঘ্রই শুরু হতে চলেছে। সিট খুবই লিমিটেড। তোমরা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব পারো ফোন করে নিজের সিট এনরোল করে নিও। সামনের জানুয়ারিতেই আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। অ্যাডমিশন ওপেন রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে নিতে পারো। চলো আমরা এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 51। আমাদের সৌরজগতে বা সোলার সিস্টেমের সবথেকে ছোট গ্রহ কোনটি? জানতে চেয়েছে আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ কোনটি? অপশান এ মঙ্গল, অপশান বি শনি, অপশান সি বুধ, অপশান ডি শুক্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বুধ। এই বুধ সূর্যের সবথেকে নিকটতম গ্রহ। তাহলে সবথেকে ক্ষুদ্রতম গ্রহ তো আমাদের বুধ, তাহলে সবথেকে বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। আর আমাদের যে গ্রহগুলো রয়েছে তার সবথেকে বেশি উপগ্রহ কার রয়েছে? সবথেকে বেশি উপগ্রহ কোন গ্রহের রয়েছে? বেশি উপগ্রহ শনি বা স্যাটার্ন। আর কোন দুটো গ্রহের কোনো রকম উপগ্রহ নেই? সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? এর উত্তর হচ্ছে বুধ এবং শুক্র। শনির উপগ্রহের সংখ্যা প্রায় 145টা, যেটা এখনো অবধি আবিষ্কার করা গেছে। আর আমাদের বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর উপগ্রহের সংখ্যা আমরা জানি সকলেই, একটি, যার নাম চাঁদ। চলো এগিয়ে যাই আমরা নেক্সট কোশ্চেনে। বলে দিই, বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 92টি, যেটি কিনা সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ। সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি, যার 92খানা উপগ্রহ রয়েছে। আর সবথেকে বেশি উপগ্রহ রয়েছে শনির, 145টা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 52। নিম্নলিখিত কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয়? আমরা যদি দেখতে পাই ভারতটা
তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে চীন, চায়না, এখানে আছে ভুটান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা। এখানে অপশান কি কি দিয়েছে? ভুটান, যেটা কিনা আমাদের নর্থে অবস্থিত, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তারপরে আছে আমাদের মায়ানমার, যেটা কিনা আমাদের ভারতবর্ষের ইস্টে অবস্থিত, পূর্ব দিকে। নেপাল আমাদের ভারতের উত্তর দিকে অবস্থিত, এবং চীন যেটা, সেটাও কিন্তু আমাদের ভারতের উত্তর দিকে অবস্থিত। একমাত্র যে মায়ানমার রয়েছে সেটাই আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? কোন দেশটি আমাদের ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয়? সঠিক উত্তর আমাদের মায়ানমার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর নিম্নলিখিত কোন নদীটির তীরে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর নিম্নলিখিত কোন নদীটির তীরে অবস্থিত? অপশান এ কংসাবতী, অপশান বি সুবর্ণরেখা, অপশান সি গঙ্গা, অপশান ডি মহানদী। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি সুবর্ণরেখা। এই সুবর্ণরেখা একটা ইস্ট ফ্লোয়িং নদী। ফ্লোয়িং রিভার। এর দৈর্ঘ্য প্রায় 395 কিলোমিটার। যেটি আমাদের উৎপত্তি লাভ করে ঝাড়খণ্ডের নাগরি ভিলেজ থেকে। ঝাড়খণ্ড স্টেটের নাগরি ভিলেজ। এই সুবর্ণরেখা নদীর তীরে আমাদের জামশেদপুর অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 54। কৃষ্ণ মৃত্তিকা নিম্নলিখিত কোনটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত? কৃষ্ণ মৃত্তিকা, এই কৃষ্ণ মৃত্তিকাকে আমরা রেগুড়ো বলে থাকি। এটি সাধারণত আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায়, ওই গুজরাট, মহারাষ্ট্র ওদিকটায়। তাহলে এই কৃষ্ণ মৃত্তিকা নিম্নলিখিত কোনটি চাষের জন্য উপযুক্ত? অপশান এ ধান, অপশান বি পাট, তুলা এবং শাকসবজি। অপশানগুলো ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো ধান, পাট, শাকসবজি এগুলি চাষ করতে গেলে উর্বর দোআঁশ মাটির প্রয়োজন হয়। একমাত্র তুলো, যেটা কিনা এই কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে ভালো হয়ে থাকে। তাহলে অপশান কি আমাদের? অপশান সি। নেক্সট 55। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? একটু আগেই আমরা পড়লাম হীরাকুদ ড্যাম। অপশান এ মহানদী, অপশান বি সুবর্ণরেখা, অপশান সি গঙ্গা, অপশান ডি কংসাবতী। সঠিক উত্তর কি? অপশান এ মহানদী। এই হীরাকুদ বাঁধ প্রায় 10 কিলোমিটার লম্বা, যেটা ওড়িশার সম্বলপুর থেকে শুরু হয়। 10 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন 56। বিখ্যাত গারসোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? বিখ্যাত গারসোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ অমরাবতী, অপশান বি কাবেরী, অপশান সি শরাবতী, অপশান ডি ইন্দ্রাবতী। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি শরাবতী।
এই গারসোপ্পা জলপ্রপাত ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল বা সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল। এর উচ্চতা প্রায় 830 ফিট। এই গারসোপ্পা জলপ্রপাত কোথায় অবস্থিত? এই গারসোপ্পা জলপ্রপাত আমাদের কর্ণাটকার শিমোগা ডিস্ট্রিক্টে অবস্থিত। লোকেশন, এটি আমাদের সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 57। নিচের কোন রাজ্যে বিখ্যাত কোলার স্বর্ণখনি রয়েছে? কি বলেছে? নিচের কোন রাজ্যে বিখ্যাত কোলার স্বর্ণখনি রয়েছে? অপশান এ কর্ণাটক, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ কর্ণাটক। এই কোলার খনির নাম কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা জানো, প্রত্যেকেই জানো, কোলার গোল্ড ফিল্ডস। কোলার গোল্ড ফিল্ডস বা কেজিএফ। ওয়ার্ল্ডের one of the deepest gold mine। এই কোলার গোল্ড ফিল্ডসকে বলা হয়, যেটা কিনা ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 58। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? অপশান এ গ্রিনল্যান্ড, অপশান বি আইসল্যান্ড, অপশান সি আন্দামান, অপশান ডি ইন্দোনেশিয়া। পৃথিবীর বৃহত্তম দ্বীপটি হলো আমাদের অপশান এ গ্রিনল্যান্ড। তোমরা কি জানো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হ্যাঁ মাজুলি, যেটা কিনা আমাদের ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। আর পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 59। উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? এই কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম আমরা মহাবিষুব, জলবিষুব, গ্রীষ্মকালীন সৌরস্থিতি বা কর্কটক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি মকরক্রান্তি নিয়ে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশান এ 21শে মার্চ, অপশান বি 22শে ডিসেম্বর, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 21শে জুন। তাহলে উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? ইয়েস গাইস, ইট ইজ অপশান এ 21শে মার্চ। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 60। সুন্দরবন বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট, একটি গঙ্গা, অন্যটি কি? কি বলেছে? সুন্দরবন বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট, একটি গঙ্গা, অন্যটি কি? অপশান এ সুবর্ণরেখা, অপশান বি দামোদর, অপশান সি মহানদী এবং অপশান ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি ব্রহ্মপুত্র। এই সুন্দরবন এই গঙ্গা ব্রহ্মপুত্র গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা বা বদ্বীপকে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপও বলা হয়।
পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ বা ডেল্টাও বলা হয় এই গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 61। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কি বলেছে? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশান এ উলার, অপশান বি চিল্কা, অপশান সি সম্বর, অপশান ডি ডাল। কি বলেছে? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ উলার। তাহলে ভারতের বৃহত্তম নোনতা জলের হ্রদ কোনটা বা সল্ট ওয়াটার লেক কাকে বলা হয়? ইন্ডিয়ার লার্জেস্ট সল্ট ওয়াটার লেক আমরা কাকে বলি? ইয়েস, ইট ইজ চিল্কা, যাকে আমরা ভারতবর্ষের বৃহত্তম নোনতা জলের বা লবণাক্ত জলের হ্রদও বলে থাকি। আর সম্বর হলো ইনল্যান্ড স্যালাইন লেক। তাহলে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা ফ্রেশ ওয়াটার লেক যদি জিজ্ঞাসা করে থাকে, ফ্রেশ ওয়াটার লেক, তাহলে আমরা অ্যান্সার নেব উলার। আর বিগেস্ট সল্ট ওয়াটার লেক হচ্ছে আমাদের ভারতের চিল্কা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 62। সৌরজগৎ কে আবিষ্কার করেন? অপশান এ কোপার্নিকাস, অপশান বি আর্যভট্ট, অপশান সি গ্যালিলিও, অপশান ডি কেপলার। কি বলেছে? সৌরজগৎ কে আবিষ্কার করেন? সরি গাইস, সৌরজগৎ কে আবিষ্কার করেন? অপশান এ কোপার্নিকাস। আর যদি জিজ্ঞাসা করে কেউ যে দূরবীন কে আবিষ্কার করে, তাহলে তার উত্তর হবে গ্যালিলিও, যে দূরবীন আবিষ্কার করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 63। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? চলো আমরা জেনে নিই আগে ভারত কটি দেশের সাথে তার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। ভারত মোট তার ল্যান্ড বর্ডার মোট 7টি দেশের সাথে তার আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে। সবথেকে বেশি যার সাথে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে সেটা হলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশ শর্টে লিখছি 4096 কিলোমিটার। নেক্সট যে আসে সে হলো আমাদের চায়না, প্রায় 3488 কিলোমিটার। তারপরে আসে আমাদের পাকিস্তান, যার সাথে প্রায় 3323 কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে। তারপরে আসে আমাদের নেপাল, যার সাথে ভারত প্রায় 1751 কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে। তারপরে আসে আমাদের মায়ানমার, যার সাথে 1643 কিমি বর্ডার শেয়ার করে ভারত। তারপরে আসে আমাদের ভুটান, যার সাথে 699 কিলোমিটার বর্ডার শেয়ার করে। আর সবার শেষে আসে আমাদের
আফগানিস্তান, যার সাথে 106 কিলোমিটার বর্ডার শেয়ার করে। তাহলে ভারতবর্ষ টোটাল 7টি দেশের সাথে তার আন্তর্জাতিক ল্যান্ড বর্ডার শেয়ার করে। মনে রাখবে, আন্তর্জাতিক ল্যান্ড বর্ডার টোটাল 7টি দেশের সাথে শেয়ার করে। এবং যদি জিজ্ঞাসা করে যে ওভারঅল ল্যান্ড বর্ডার এবং সমুদ্র বর্ডার নিয়ে ভারতবর্ষ কটি দেশের সাথে তার সীমানা শেয়ার করে, তাহলে তার উত্তর হবে 9টি। তখন সেখানে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস অ্যাড হবে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 64। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? কি বলেছে? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? অপশান এ মাউন্ট মৌনা লোয়া, হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত এটি। অপশান বি মাউন্ট ফুজিয়ামা, যেটি জাপানে অবস্থিত। অপশান সি নেভার্স ওজোস ডেল স্যালাডো, যেটি আর্জেন্টিনায় অবস্থিত। এবং অপশান ডি ভিসুভিয়াস, যেটি ইটালিতে অবস্থিত। কি বলেছে? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? এর অ্যান্সার হচ্ছে অপশান সি নেভার্স ওজোস ডেল স্যালাডো, আর্জেন্টিনার, যেটি পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি। তাহলে আমরা দেখে নিই ভারতের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি। ভারতের সর্বোচ্চ আগ্নেয়গিরি বা ভলক্যানো কোনটি? ইয়েস, ইট ইজ ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড এটি কোথায় অবস্থিত? আমাদের আন্দামান। ভারতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন আইল্যান্ড, যেটি আন্দামানে অবস্থিত। আর পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হচ্ছে আমাদের নেভার্স ওজোস ডেল স্যালাডো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65। 2022 সালের কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হবে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে ল্যাঙ্গুয়েজটা এরকম রয়েছে। 2022 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? অপশান এ লন্ডন, অপশান বি ম্যানচেস্টার, অপশান সি গ্লাসগো, অপশান ডি বার্মিংহাম। এর সঠিক উত্তর হচ্ছে বার্মিংহাম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে ল্যাঙ্গুয়েজ এরকম রয়েছে। তাহলে এর সাথে সাথে আমাদের কি দেখতে লাগবে? ফিউচারে যত খেলা বা গেমস হোস্ট হবে, সেই সব কোন গেম কোন দেশে হোস্ট হবে, এগুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে লাগবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66। পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়? কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষিত হয়? অপশান এ 2015, অপশান বি 2017, অপশান সি 2019, অপশান সি 2016। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 2016। তাহলে এর সাথে সাথে দেখে নিই পশ্চিমবঙ্গের আরেকটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে আমাদের কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয় 2013 খ্রিস্টাব্দে। প্রথম কন্যাশ্রী প্রকল্প অ্যানাউন্স করা হয় বা ঘোষণা করা হয় 8ই মার্চ 2013 এবং লঞ্চ করা হয় 1 অক্টোবর 2013। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67। কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? এখানে ভাটা হবে। কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? অপশান এ 24 ঘন্টা, অপশান বি 12 ঘন্টা, অপশান সি 6 ঘন্টা এবং অপশান ডি 18 ঘন্টা। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 6 ঘন্টা। 6 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ও ভাটা আসে। চলো নেক্সট কোশ্চেন 68। নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? অপশান এ পামির মালভূমি, অপশান বি দাক্ষিণাত্য মালভূমি, অপশান সি তিব্বত মালভূমি, অপশান ডি ছোটনাগপুর মালভূমি।
সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দাক্ষিণাত্য মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে। এর সাথে রিলেটেড হয় ডেকান ট্র্যাপ, বা আমরা পড়েছি বাংলায় বলে যে স্বর্গের সিঁড়ি। আগ্নেয়গিরির লাভা স্তরে স্তরে জমে সিঁড়ির মতো আকৃতি তৈরি করেছে বলে একে স্বর্গের সিঁড়িও বলা হয় বা ডেকান ট্র্যাপ বলা হয়। এই দাক্ষিণাত্যের মালভূমি, যেটা কিনা আগ্নেয়গিরির লাভা জমাট বেঁধে ঠান্ডা হয়ে সৃষ্টি হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার রিপিট হয়েছে, কোশ্চেন নাম্বার 69। কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে ভারতবর্ষের? আমরা দেখে নিই কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে ভারতের। ফার্স্টেই আসে গুজরাট, রাজস্থান, এমপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি স্টেটের ওপর থেকে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে এর মধ্যে চেয়েছে যে কোনগুলির ওপর থেকে গেছে। গুজরাট, হ্যাঁ গুজরাট আছে। ঝাড়খণ্ড আছে। অসম কি আছে? নেই, অসম নেই। মিজোরাম আছে। তাহলে 1, 2 এবং 4। তাহলে এখানে অপশানে কোনটা 1, 2, 4 আছে? অপশান এ। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? অপশান এ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? আফ্রিকা ও ইউরোপ পৃথক হয়েছে যার মাধ্যমে? অপশান এ বলেছে ভূমধ্যসাগর, অপশান বি বলেছে লোহিত সাগর, অপশান সি বলেছে আটলান্টিক মহাসাগর এবং অপশান ডি বলেছে পারস্য উপসাগর। সঠিক উত্তর হবে অপশান এ, ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর আফ্রিকা ইউরোপকে পৃথক করে থাকে। চলো নেক্সট হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো, কি বলেছে 71, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো এ 5516.6 কিলোমিটার, অপশান বি 3316.6 কিলোমিটার, অপশান সি 7516.6 কিলোমিটার এবং অপশান ডি 4516.6 কিলোমিটার। এটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে আমরা অপশানে এরকম দেখতে পাচ্ছি। যদি এরকম অপশান আসে তাহলে আমরা অপশান সি নেব, 7516 কিলোমিটার। কিন্তু এখন রিসেন্ট গণনা অনুযায়ী ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 11098 কিলোমিটার। যদি রিসেন্ট কোনো এক্সামে এই 11098 থাকে তাহলে এটাই আমরা সঠিক উত্তর। 11098 কিলোমিটার ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটা? পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? অপশান এ গোবি, অপশান বি থর, অপশান সি আটাকামা এবং অপশান ডি সাহারা। পৃথিবীর শুষ্কতম মরুভূমি বা শুষ্কতম স্থান আমরা বলেছিলাম আটাকামা মরুভূমি, যেটা কিনা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি পৃথিবীর শুষ্কতম মরুভূমি। আর যদি জিজ্ঞাসা করতো পৃথিবীর সবথেকে বৃহত্তম মরুভূমি কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি? তাহলে আমরা বলতাম সাহারা মরুভূমি। সাহারা। আর সপ্তম বৃহত্তম হচ্ছে আমাদের থর মরুভূমি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73। জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? কি বলেছে? জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি আসাম, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি
পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে জলদাপাড়ায় অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 74, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? কি জিজ্ঞাসা করেছে? মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? মহারাষ্ট্রের কয়না নদী, অপশান বি গুজরাটের তাপ্তি নদী, অপশান সি উত্তরপ্রদেশের বেতোয়া নদী, অপশান ডি উড়িষ্যার মহানদী। এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের বেতোয়া নদী। এই উত্তরপ্রদেশের বেতোয়া নদীর ওপর মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। উত্তরপ্রদেশের ইউপির ললিতপুরে এই মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের বেতোয়া নদীর ওপর, বেতোয়া রিভার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 75, কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? কি বলেছে? কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? অপশান এ ভাঙড়, অপশান বি রেগুড়, অপশান সি ভাবর, অপশান ডি খাদার। সঠিক উত্তর হচ্ছে রেগুড়। এই রেগুড়কে কালো সুতির মাটি বলা হয়। এর আরও অনেক নাম আছে। একে আমরা তুলা মাটি বলেও জানি। তুলা মাটি, এই মাটিতে তুলো চাষ খুবই ভালো হয়, এই কারণে একে আমরা তুলা মাটিও বলে থাকি এই রেগুড়কে। এটি সাধারণত দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায়। মালভূমি অঞ্চলে দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 76, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করো। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করো। কি দিয়েছে নদী? একে আছে কংসাবতী, দুয়ে তিস্তা, তিনে গঙ্গা, চারে তোরসা। কি হবে? কংসাবতী নদী, আমরা জানি কংসাবতী নদীর সাথে যুক্ত হয় পশ্চিম মেদিনীপুর। গঙ্গা নদীর সাথে যায় মুর্শিদাবাদ। তিস্তা নদী জলপাইগুড়ি এবং তোরসা নদী হচ্ছে কোচবিহার। তাহলে কি হচ্ছে আমাদের? একেরটা হচ্ছে সি, দুই হচ্ছে ডি, তিন হচ্ছে আমাদের এ এবং চার হচ্ছে বি। তাহলে এই অপশানটা কোথায় আছে আমাদের? অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। 77, সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। কি জানতে চেয়েছে? সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। আমরা সকলেই জানি সৌরজগতে যেসব গ্রহ আছে প্রত্যেকটি গ্রহই আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে থাকে। একমাত্র একটি গ্রহ আছে যেটি কিনা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরে থাকে। অপশান এ কি বলেছে? শনি, অপশান বি বৃহস্পতি, অপশান সি শুক্র এবং অপশান ডি ইউরেনাস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এই শুক্র গ্রহই একমাত্র সৌরজগতের আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরে থাকে। আর প্রত্যেকটি গ্রহই আমাদের সৌরজগতের যারা কিনা অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেক্সট কোশ্চেন নাম্বার 78, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর অবস্থিত তা হলো অপশান এ শতদ্রু, অপশান বি মহানদী, অপশান সি নর্মদা, অপশান ডি কংসাবতী। কি জানতে চেয়েছে? ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর অবস্থিত। সঠিক উত্তর কি? সঠিক উত্তর আমাদের অপশান
সি নর্মদা। এই সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত আমাদের? এই সর্দার সরোবর বাঁধ আমাদের গুজরাটে অবস্থিত। 1961 সালে সর্দার বল্লভভাই প্যাটেল এবং আমাদের জওহরলাল নেহেরু এই প্রকল্পের কথা বলে প্রথম, এবং এই প্রকল্পটি বা এই বাঁধটি শুরু হয়, এই বাঁধটি উদ্বোধন হয় 2017 সালে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার মোদিজির হাত ধরে। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর অবস্থিত তা হলো নর্মদা। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 79। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এটাও রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটাও আগে ছিল। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশান এ তাপ্তি, অপশান বি মাহি, অপশান সি নর্মদা, অপশান ডি তুঙ্গভদ্রা। তাহলে সঠিক উত্তর কি? অপশান সি নর্মদা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো অপশান এ নিরক্ষরেখা, অপশান বি মকরক্রান্তি রেখা, অপশান সি কর্কটক্রান্তি রেখা, অপশান ডি সুমেরু বৃত্ত। কি বলেছে? ভারতবর্ষের মাঝখান থেকে কোন অক্ষাংশ গেছে? নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত। সঠিক উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ভারতবর্ষের কোন কোন স্টেটের ওপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে এখানে এই কোশ্চেনের সঠিক উত্তরটা কি? অপশান সি কর্কটক্রান্তি রেখা। এই 80টা কোশ্চেন সলভ করার সময় তোমরা দেখতে পেলে যে প্রায় প্রত্যেকটা কোশ্চেনেই অনেকগুলোই কোশ্চেন রিপিটেড বা একটু ঘোরানো, কনসেপ্ট একই কিন্তু একটু ঘুরিয়ে করা। তার মানে কি বুঝলাম আমরা? যে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু ভালো করে দেখে যাই, আমরা একটি বড় অংশ কোশ্চেন পেপারে সলভ করে আসতে পারবো।